হ্যালো 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 মাই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ছোটা ভীম আর চুটকি গ্যাং, কেমন আছিস? আশা করি ভালো আছিস। চল আজকে আমরা একসাথে জাস্ট একসাথে কি করব, এই চ্যাপ্টার 4 দিল্লি সুলতানি যে তুর্কো আফগান শাসন, এই চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা একসাথে কিন্তু আমরা কি করব, শেষ করব। ঠিক আছে, কেন শেষ করব তার কারণ হচ্ছে ম্যাম পরীক্ষা আসছে, আমাদের চ্যাপ্টারগুলো আমরা বুঝতে পারছি না যে কি পড়বো না পড়বো। চিন্তার কোনো কারণ নেই, যেখানে পৌশালী উর্ফে পুকি ম্যাম রয়েছে সেখানে তোমাদের হিস্ট্রি নিয়ে তো চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ে নেব, সব কিছু তো হয়ে যাবে, তারপরে নোটসগুলো পাবো কোথায়? এই প্রশ্নটা যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে জেনে নাও কোথায় পাবে। সেটা হচ্ছে ক্লাস 7 এর জন্য তোমাদের জন্য ডেডিকেটেড একটা ব্যাচ করা হয়েছে। পিডাব্লিউ অ্যাপটা ডাউনলোড করবে, সেখানে গিয়ে নিজের নাম্বার দিয়ে যখন তুমি রেজিস্টার করবে, একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে রেজিস্টার করা হয়ে যাবে, তখন তোমরা স্টাডিতে গিয়ে সার্চ করবে। কি সার্চ করবে? পিডাব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC 2026 বলে একটা তোমাদের ব্যাচ করা হয়েছে। ম্যাম ব্যাচটার প্রাইস কত? কোনো প্রাইস নেই, এটা হচ্ছে ফ্রি ব্যাচ। সেখানে গিয়ে এনরোলে ক্লিক করলে তুমি এনরোল হয়ে যাবে। লেট স্টাডিতে গিয়ে তোমরা কি করবে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কলাম রয়েছে, সেখানে তুমি হিস্ট্রিতে গিয়ে এই ক্লাসটার এই পিডিএফটা তুমি কিন্তু ক্লাস নোটস হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করা যাক, একদম শুরু করা যাক। ওকে, চলো আজকে আমরা কি কি দেখবো? আজকে আমরা দেখবো হচ্ছে দিল্লি সুলতানি যে সুলতান সাম্রাজ্য, সেটা কিভাবে শুরু হলো, সুলতান বা খলিফা এই ধারণাটা আমরা বলবো, এবং যে 5টা রাজবংশ ছিল সেটা, প্রধান প্রধান শাসকদের কি কি কাজ করে গেছে সেগুলো দেখব। তারপরে প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, আঞ্চলিক রাজস্ব, এবং দিল্লি সুলতানের পতনের কারণটা দেখব। শুরু হলো এবং শেষ হলো পুরোটাই আজকে আমরা এখানেই কিন্তু শুরু থেকে শেষ দেখব। চলো শুরু করি। প্রথম দেখছি আমরা দিল্লি সুলতানি কি। একটা মিনিট, কি বলছে দিল্লি সুলতানি কি? দিল্লি সুলতানি মানে হচ্ছে দিল্লি সালতানাত, এটাকে কিন্তু দিল্লি সালতানাতও বলা হয়। আচ্ছা, দিল্লি সুলতানি মানে হচ্ছে সুলতান একটা সাম্রাজ্য, সুলতান সাম্রাজ্যটাকে বলা হচ্ছে, যেটা 1206 থেকে শুরু হয়ে 1526 পর্যন্ত কিন্তু চলেছে, প্রায় 320 বছর, নটা যোগ 320 বছর অবধি, যেটা আমাদের এই ভারতের উপমহাদেশে পুরোটাতে যে শাসন করে গেছে 5টা মুসলিম রাজবংশ, সেই যে পুরো যে শাসন পিরিয়ডটা, সেটাকে বলা হচ্ছে দিল্লি সুলতানি পিরিয়ড, যেটা ইতিহাসের পাতায় কিন্তু একটা রিমার্কেবল একটা ঘটনা। ঠিক আছে, ওকে, একটা মিনিট। রিমার্কেবল ঘটনাটা এবার কি একটুখানি পড়ি। বলছে 5টা রাজবংশ রয়েছে, কি কি নাম রয়েছে দেখে নাও। একটা হচ্ছে আমাদের, এটা অতিরিক্ত বড় হয়ে গেছে তো, ওকে, কি রয়েছে? 5টা রাজবংশ রয়েছে। প্রথম হচ্ছে আমাদের মামলুক বা দাস রাজবংশ। কি রয়েছে? মামলুক বা দাস রাজবংশ, যেটা শুরু হয়েছিল 1206-তে, শেষ হয়েছে 1290-তে। এর প্রতিষ্ঠাতা কে? নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এই নামটা কিন্তু বাবা আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তারপরে কি বলছে? তারপর হচ্ছে আমাদের খলজি রাজবংশ রয়েছে 1290 থেকে 1320 পর্যন্ত। 1290 থেকে 1320 পর্যন্ত কে প্রতিষ্ঠাতা? সেটা হচ্ছে জালালউদ্দিন খলজি। তারপরে কি হয়েছে? তারপর আসছে আমাদের তুগলক রাজবংশ 1320 থেকে 1414, সেটাতে কে রয়েছেন? গিয়াসউদ্দিন তুগলক। কে রয়েছেন? গিয়াসউদ্দিন তুগলক। এই প্রত্যেকটা কিন্তু আমাদের নামগুলো মাথায় রাখতে হবে। তারপরে কি রয়েছে? সায়েদ রাজবংশ রয়েছে 1414 থেকে 1451, যেটা হচ্ছে খিজির খা, ইনি কিন্তু তৈরি করেছিলেন। এবং লোদি রাজবংশ লাস্টের, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1451 থেকে 1526 পর্যন্ত, যেটা হচ্ছে বহলুল লোদি, এটার প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো কি করে? দেখো, মা খেলো, মা খেলো তুলতুলে, মা খেলো তুলতুলে, সুজি, লদি। মা খেলো তুলতুলে সুজি লুচি, লুচি লিখে দিই, এটা এটা বেশি ভালো লাগবে, সুজি লুচি। মা খেলো তুলতুলে সুজি লুচি। যদি আমি এটা বলি তাহলে মা ফর মামলুক, খেলো ফর খলজি, তুলতুলে মানে হচ্ছে কি আমাদের তুগলক, সুজি মানে হচ্ছে সৈয়দ বা সাইদ, এবং লুচি মানে হচ্ছে আমাদের লোদি।
এইভাবে মা খেলো তুলতুলে সুজি রুচি, এইভাবে আমরা মনে রাখতে পারি 5টা রাজবংশ। আচ্ছা, রাষ্ট্রীয় প্রকৃতি কি বলছে? ধর্মীয় আদর্শ মেনলি যেটা ছিল ইসলাম ধর্মের ওপরে বা মুসলিম ধর্মের ভিত্তিতেই কিন্তু ছিল। প্রত্যেকটা ধর্মেরই কি ছিল? ইসলামী আইন বা শরিয়তের ওপরেও কিন্তু ভিত্তি করা ছিল। খলিফার প্রতি আনুগত্য কিন্তু ছিল, খলিফার প্রতিনিধি হিসেবে এরা কিন্তু মনে করতো এবং শাসন পরিচালনা করতেন। ঠিক আছে। আচ্ছা, সমাপ্তি কবে হয়েছিল? যখন আমাদের 1526-এ ইব্রাহিম লোদির সাথে, ইব্রাহিম লোদি বংশের শেষ রাজা বা শেষ সম্রাট, তার সাথে যখন আমাদের মুঘল সম্রাট বাবার হলো আবার জ্বর সারিল ঔষধ, এটা পরের চ্যাপ্টারে আমরা পড়বো। সেই বাবরের সাথে যখন আমাদের যুদ্ধ হলো, সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ, সেইখানে কি হয়ে গেল? আমাদের সুলতানের মানে সুলতানি সাম্রাজ্যের 320 বছরের সাম্রাজ্যের পতন ঘটলো এবং শুরু হলো আমাদের মুঘল সাম্রাজ্য। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার আমরা একটা একটা করে পড়বো। তার আগে একবার জেনে নিই সুলতান বা খলিফা কি জিনিস হয়। সুলতান বা খলিফা কি জিনিস? সুলতান হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ক্ষমতা বা কর্তৃত্ব বা বলা যেতে পারে অথরিটি, হ্যাঁ না, অথরিটি। তুমি কিছুর ওপরে কি করছো? আমার স্ট্যাম্প লাগিয়ে দিলাম, এটা আবার আমার থেকে, এবার থেকে এটার ওপরে আমার পাওয়ার চলবে, হ্যাঁ না, আমার কথা চলবে, পাওয়ার বা অথরিটি, সেটাকে বলা হচ্ছে কি? সুলতান। এটা মুসলিম শাসকদের উপাধি। খলিফাটা কি বলছে? সমগ্র মুসলিম বিশ্বের যে ধর্মীয় ও রাজনৈতিক শাসন রয়েছে সেটাকে, বা বলতে চাইছে সিম্পল কথা, যে রাজনৈতিকভাবে বলো ধর্মীয়ভাবে বলো, আমাদের মুসলিম ধর্মের যে প্রাধান্যতা সেটাকে নিয়ে এগিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি? খলিফা। এই যে সুলতান সাম্রাজ্য ছিল, তারা নিজেদের বৈধতা প্রতিষ্ঠার জন্য খলিফার স্বীকৃতি গ্রহণ করতেন। বলছে ইসলামের ইতিহাসে কিন্তু সুলতান ও খলিফা এই দুটো ওয়ার্ড কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সুলতান মানে তাহলে কি হলো? এটা একটা আরবি শব্দ, এর মানে হচ্ছে পাওয়ার বা অথরিটি, ক্ষমতা, বা আমরা বলতে পারি কর্তৃত্ব। এটা মুসলিম যে সম্রাটরা ছিল তারা উপাধি হিসেবে নিত, বলতো আমি হচ্ছি সুলতান, মানে হচ্ছে আমি হচ্ছি পাওয়ার, আমি হচ্ছি অথরিটি। আর খলিফা মানে কি হচ্ছে? বলছে যে এই যে এত যে রাজনৈতিক বা আমাদের যে ধর্মীয় ধারণাগুলো রয়েছে, যে ধর্মীয় যে প্রাধান্যটা রয়েছে সেটা মুসলিম ধর্মের হবে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সেইটার বৈধতা প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে খলিফার সৃষ্টি। ঠিক আছে। আচ্ছা, এবার খলিফা হলেন হজরত মুহাম্মদ বা শাহ বলা হয় এর পরে যখন সমগ্র মুসলিম আসে, তারা যে ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে নিজেদেরকে বলছে, মানে বলছেন যে হজরত মোহাম্মদের পরে যতগুলো যে আমাদের মুসলিম যে ধর্মীয় বা রাজনৈতিক নেতারা এসেছেন, তারা নিজেদেরকে বলছেন যে আমরা হচ্ছি হজরত মোহাম্মদের উত্তরাধিকারী, এবং সেই অনুযায়ী তারা নিজেদেরকে খলিফা বলছেন। এরা হচ্ছে শরিয়া আইন হিসেবে কিন্তু নিজেদের পুরো যে আধিপত্যটা সেটা পুরো বিশ্বে ছড়াচ্ছেন, এবং ইসলামিক যে ধর্ম সেই ধর্মের যে শাসনটা সেটা কিন্তু বিশ্বে ছড়াচ্ছে। সুলতান মানে কি হলো? সুলতান মানে হচ্ছে এটা কিন্তু ধর্ম নিরপেক্ষ একটা ব্যাপার, ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক এবং আমাদের হচ্ছে সামরিক শাসক। দেখো, খলিফা মানে হচ্ছে যে মুসলিম শাসক, হ্যাঁ না, মুসলিম ধর্মের হজরত মোহাম্মদের উত্তরাধিকারী যদি আমি নিজেকে বলছি, তার মানে আমি বলতে চাইছি আমার হচ্ছে ধর্মীয় ও রাজনৈতিক ব্যাপারটা পুরোপুরি ইসলাম ধর্মের উপরে বা শরিয়ত আইনের উপরে কিন্তু ভিত্তি করে তার বৈধতা প্রমাণ করার জন্য আমাদের খলিফা বলা হচ্ছে। আর যখন আমি বলছি যে আমি হচ্ছি সুলতান, তার মানে আমি শুধু পাওয়ারের কথা বলছি, সেখানে কোনো ধর্মের ব্যাপার নেই, সেখানে রাজনৈতিক ব্যাপার রয়েছে, সেখানে সামরিক ব্যাপার রয়েছে, হ্যাঁ না, সেইটাকে বলা হচ্ছে কি? সুলতান। বলছে খলিফার প্রতি অনুগত থেকে শাসন কার্য চালানোটা হচ্ছে সুলতানদের কাজ ছিল। আচ্ছা, সুলতান ও খলিফার মধ্যে পার্থক্যটা দেখো এখানে লেখা রয়েছে, ভালো করে দেখে নেবো। খলিফা কি জিনিস হয়? খলিফা মানে হচ্ছে যে উত্তরসূরি বা উত্তরাধিকারী, আর আমাদের সুলতান মানে কি হচ্ছে? পাওয়ার বা অথরিটির কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটাই বলছে। এটা বলছে কি যে খলিফা সারা বিশ্বে একজন থাকে, আর সুলতান বলছে কি একাধিক থাকতে পারে, এক একটা জায়গা থেকে একটা সুলতান রয়েছে, প্রত্যেকটা সুলতানের ওপরে রয়েছে খলিফা। মানে ধরে নাও এখানে একটা সুলতান রয়েছে, এখানে একটা সুলতান রয়েছে, এখানে একটা সুলতান রয়েছে, এখানে একটা সুলতান রয়েছে, এই সবার মাথা হচ্ছে একটা খলিফা। ঠিক আছে, বুঝতে পেরেছি? এইভাবে বলছে, এটার কথাই এখানে বলা আছে। এবার দেখো এখানে কিন্তু আমি তোমাদের চার্টটা দিয়ে দিয়েছি, যে আমার কি বললাম, মা খেলো তুলতুলে
সুজি লুচি, এইভাবে মনে রাখবো। মা খেলো তুলতুলে সুজি লুচি, মা ফর মামলুক, খেলো ফর খলজি, তারপর হচ্ছে তুলতুলে ফর তুগলক, সুজি ফর হচ্ছে আমাদের সৈয়দ, এবং লোদি ফর হচ্ছে লুচি। মা খেলো তুলতুলে সুজি লুচি, এইভাবে মনে রাখতে পারবো আমরা, হ্যাঁ না। এবার আমরা মামলুক যে বা দাস রাজবংশ যেটা রয়েছে সেটাতে ঢুকে গেছি। এবার চলো এবার দেখি এখানে কি কি পড়ছি। মামলুক বা দাস রাজবংশ মানে কি হচ্ছে, মামলুক কথাটার অর্থ কি? মামলুক কথার অর্থ হচ্ছে কৃতদাস, মানে যারা হচ্ছে দাস বা চাকর যাদেরকে বলা হয়, ঠিক আছে। বলছে যারা মধ্য এশিয়ার তুর্কি সেনাপতিরা যারা কৃতদাস হিসেবে শাসকের অধীনে ছিল, তারাই পরবর্তীকালে স্বাধীন হয়ে গিয়ে একটা রাজবংশ শুরু করে। মানে প্রথমে ছিল হচ্ছে এরা সেনাবাহিনী হিসেবে, সেনাপতি হিসেবে তুর্কি সাম্রাজ্যে ওরা সেনাপতি হিসেবে কাজ করছিল। পরবর্তীকালে স্বাধীন হয়ে যায়, তারপরে নিজেদেরই একটা রাজবংশ শুরু করে। যেহেতু ওরা প্রত্যেকে আগে দাস ছিল, এজ আ চাকর হিসেবে কাজ করতো, ওদের আন্ডারে কাজ করতো, তুর্কি সাম্রাজ্যের আন্ডারে, তার জন্য ওরা নিজেদেরকে বলছে মামলুক রাজবংশ বা দাস রাজবংশ, মানে কৃতদাসদের যে বংশ সেটাকে বলছে। এই রাজবংশের প্রধান উল্লেখযোগ্য তথ্যাবলীগুলো কি কি আছে? প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, জাস্ট আ মিনিট, থ্যাংক ইউ। চলো, কুতুবউদ্দিন আইবক উনি কবে আসেন? 1206-তে আসেন। কবে আসেন? 1206-তে আসেন, ঠিক আছে। অন্যান্য প্রধান শাসকদের নাম যদি আমরা দেখি, তাহলে একটা রয়েছে আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশ রয়েছেন, ইলতুৎমিশ নামটা মনে রাখলেই যথেষ্ট হবে আমাদের। তারপর হচ্ছে রাজিয়া সুলতান, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং এটা আমাদেরকে জানতে হবে ইসলাম ধর্মের মধ্যে প্রথম এবং একমাত্র যদি কোনো মহিলা শাসক থেকে থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের রাজিয়া সুলতান। এবং হচ্ছে গিয়াসউদ্দিন বলবান রয়েছে। পতন কবে হয়েছিল? 1290-তে হয়েছিল। কবে হয়েছিল? 1290-তে হয়েছিল। জালালউদ্দিন খিলজি যখন মামলুক শাসককে কি করে, ক্ষমতাচ্যুত করে খিলজি বংশ তৈরি করে। স্বাভাবিক, মামলুকের পরে খিলজি আসছে, মা খেলো, তো কি হবে? খিলজি আসবে। তো এবার আমরা এর বৈশিষ্ট্যটা কি? এরা প্রথমে কি করেছিল, আমাদের দিল্লিতে, মানে আমাদের ভারতের যে দিল্লি যেটাকে ক্যাপিটাল বলি, সেখানে কি করেছিল, সেখানে প্রথম আমাদের সুলতানি রাজবংশ শুরু করেছিল। কবে শুরু করেছিল বাবা? 1206-তে ম্যাম শুরু করেছিল। শেষ কবে হয়েছে? 1290-তে শেষ হয়েছে। এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার হাতের লেখার কি জানি একটা কেমন বাজে হয়ে গেল, আমি একটু সুন্দর করে লিখি। 1206-তে শুরু হয়েছে, 1290-তে গিয়ে শেষ হয়েছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা প্রশাসন গঠন করে এবং সাম্রাজ্য কিন্তু সম্প্রসারণ করে। কুতুবউদ্দিন আইবক সম্পর্কে কিন্তু আমাদের টিকা দেয়। কি করে? আমাদের টিকা দেয়, স্টার মার্ক। তো আমরা কি লিখবো? পরিচয়। কুতুবউদ্দিন আইবক ছিলেন হচ্ছেন ফার্স্ট আমাদের দিল্লি সুলতানের প্রথম সুলতান, ফার্স্ট। সেকেন্ডলি আমাদের মামলুক বংশের প্রতিষ্ঠাতা, এবং উনি হচ্ছে তুর্কি বংশগত। কেন? কারণ আমরা পড়ছি যে তুর্কির সেনাপতিরা রয়েছে যারা, তারা আসছে। তারপরে শৈশবে উনি দাস হিসেবে ছিলেন, পরবর্তীকালে উনি কি হয়, মোহাম্মদ ঘুরির অধীনে সেনাপতি ছিলেন। তারপরে মোহাম্মদ ঘুরির ফলে যখন শেষ হয়ে যায়, তারপরে ওরা স্বাধীন হয়ে যায়, স্বাধীন হয়ে একটা রাজবংশ তৈরি করে। সেই রাজবংশ দিল্লিতে এসে সুলতানি রাজবংশ হিসেবে কি হয়, আমাদের মামলুক রাজবংশ হিসেবে তৈরি হয়। ওকে, তারপরে কি বলছে দেখো, শাসনকাল যেটা পড়লাম, এটা হচ্ছে আমাদের কুতুবউদ্দিন আইবকের শাসনকাল, 1206 থেকে 1210 অব্দি। প্রথম দিকে প্রথমে লাহোর ছিল হচ্ছে প্রশাসনিক কেন্দ্র, যেটা এখন আমাদের পাকিস্তানে রয়েছে। দিল্লিকে তিনি গুরুত্বপূর্ণ শাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। প্রশাসনিক কেন্দ্র মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন চলছে। এই যে আইএস আইপিএসরা কাজগুলো করে, কি করে? প্রশাসনিক কাজবাজ করে, যে কোথাও ল অ্যান্ড অর্ডার মানা হচ্ছে কিনা, কোথাও কোনো নিয়ম কানুন ভাঙা হচ্ছে না, তো সেই সব জিনিসগুলো কি দেখছে? প্রশাসন দেখছে। তো সেটা ছিল লাহোরে। আর শাসন কেন্দ্র হিসেবে, গুরুত্বপূর্ণ শাসন কেন্দ্র হিসেবে কাকে দেখা হয়? দিল্লিকে দেখা হয়। আমার এই পুকি বোতলটা আমি ফেলে এসেছিলাম, তাই নিয়ে আসা হয়েছে, এই আমার পুকি বোতল। যাই হোক, পুকি বোতলের উপরে নজর নয়, আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। কি বলছে, উনি কি কি কাজ করেছেন, এটা কিন্তু অনেক সময় আমাদের 2 নম্বরে দিয়ে দেয় বা 1 নম্বরেও দিতে পারে। যদি 1 নম্বরে দেয়, আমরা কি বলবো? প্রথম হচ্ছে দিল্লির প্রথম সুলতান ছিলেন, মামলুক বংশের প্রতিষ্ঠাতা করেছেন, হ্যাঁ না, এবং আমাদের দিল্লিতে প্রথম সুলতানি যে সাম্রাজ্য সেটা শুরু করেছেন, সেটা তো করেইছেন। এবং বলছে উত্তর ভারতে তুর্কি শাসনের ভিত্তি তৈরি করেছেন। উত্তর ভারত মানে দিল্লি যেহেতু উত্তর ভারতে রয়েছে, সেই সেন্সে বলছে যে তুর্কি শাসনকে প্রথমে নিয়ে এসছে। উনি মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। মোহাম্মদ ঘুরি যখন মারা যান, তারপরে নিজের একটা রাজবংশ তৈরি করেন। যেহেতু উনি কৃতদাস অলরেডি ছিলেন, সেনাপতি ছিলেন, তার জন্য নামই দিয়ে দিচ্ছে দাসবংশ বা মামলুক বংশ। তারপরে যেহেতু উনি শুরু করছেন, তার জন্য কি হচ্ছে, তুর্কির ওই বংশগতভাবে এসছে বলে তুর্কি সাম্রাজ্য আমাদের শুরু হচ্ছে। দিল্লিতে কুতুব মিনার তৈরি হয়েছে,
কুতুব মিনার যারা যারা দিল্লি গেছিস আশা করি দেখেছিস, আমি নিজেই নয়ডাতে থেকে নাকি এখনো পর্যন্ত কুতুব মিনার দেখিনি, হাই কপাল, আমাকে দেখতে যেতে হবে, হ্যাঁ না। তারপরে কি বলছে, কুতওয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছেন এবং কি বলছে দক্ষ সেনাপতি ও প্রশাসন ব্যবস্থাকে কিন্তু আরো এগিয়ে নিয়ে গেছেন। এগুলো হচ্ছে ওনার কৃতিত্ব বা বলা যেতে পারে যে উনি কি কি কাজ করেছেন। তারপরে বলছে কি লাখ বক্ষ উপাধি পেয়েছেন, হ্যাঁ না, কেন, কারণ উনি দানশীল ছিলেন বলে। এটা কিন্তু তোমাদের স্টার মার্ক দিলাম। যে জিজ্ঞাসা করতে পারে যে কুতুবউদ্দিন আইবককে কেন লাখ বক্ষ বলা হয়, লাখ বক্ষ, বক্ষ মানে কি চেস্ট বা বলা যায় মন, যাদের মন খুব ভালো তাদেরকে কি বলে উদার মনের মানুষ, সেরকমই লাখ বক্ষ মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের যদি মন একসাথে জুড়ে দেওয়া হয় তবে গিয়ে হয়তো কুতুবউদ্দিন আইবকের মন হবে, কারণ উনি এতই বেশি দানশীল ছিলেন, তাই জন্য ওনাকে লাখ বক্স বা লাখ বক্ষ বলা হতো, লক্ষ লক্ষ দানকারী। ঠিক আছে, ওনার মৃত্যু হয় 1210-এ এবং তারপরে কি হয়, তারপরে ওনার ছেলে আসে, হ্যাঁ না, ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান। তারপরে আসে ইলতুৎমিশ। ইলতুৎমিশ ছিলেন হচ্ছে আমাদের সেকেন্ড এবং শ্রেষ্ঠ শাসক হিসেবে ছিলেন। প্রথমে দাস হিসেবে উনি বিক্রি হলেও কুতুবউদ্দিন আইবকের অনুগত সেনাপতি ছিলেন এবং জামাতা ছিলেন। জামাতা মানে হচ্ছে জামাই, আমাদের এই যে জামাই ষষ্ঠী গেল সেরকমই জামাই ছিলেন। ঠিক আছে, তাকে ভালো ভাষায় জামাতা বলা হয়। তারপরে উনি কবে বসলেন, যেহেতু 1210-এ আমাদের কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয়, তখন 1211-তে উনি বসেন। শাসনকাল হচ্ছে 1211 থেকে 1236 পর্যন্ত, 1211 থেকে 1236। দিল্লি সুলতানকে উনি সুসংহত করেছিলেন, উনি বিদ্রোহী আমিরদের দমন করেন, বিভিন্ন অঞ্চলে কি করে পুনর্দখল করে কেন্দ্রীয় শাসন তৈরি করেন এবং কেন্দ্রীয় শাসন মানে হচ্ছে সুলতানি শাসনকে আরো বেশি করে দৃঢ় করেন, স্থায়ী করেন এবং সুসংগঠিত করেন এবং খলিফার স্বীকৃতি লাভ করেন। 1229-এ কি বলছে, উনি বাগদাদের খলিফার কাছ থেকে শাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন। তার মানে হচ্ছে খলিফা এবার সুলতান শাসনকে একেবারে বৈধ করে দেয়, শাসনের বৈধতা পেয়ে যায় এবং মর্যাদাও পেয়ে যায়, হ্যাঁ না, এবং মর্যাদা বৃদ্ধিও হয়। তারপরে বলছে কি উনি ইকতা ব্যবস্থা সুসংগঠিত করেন, এটা হচ্ছে স্টার মার্ক। ঠিক আছে, মানে কি হচ্ছে বলছে বিভিন্ন সাম্রাজ্যকে আলাদা আলাদা ইকতায় ভাগ করে। ইকতা মানে কি হচ্ছে, এখন যেমন আমাদের ধরো আলাদা আলাদা রাজ্য রয়েছে, ধরে না আমাদের হচ্ছে এটা একটা জায়গা, এবার আমি কি করলাম এটাকে এরকম করে ভাগ করে দিলাম, এটাকে বললাম 1 নম্বর ইকতা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9 বললাম। তার মানে হচ্ছে এই 1 নম্বর ইকতা, 1 নম্বর ইকতার থেকে এখানে কেউ একজন থাকবে ইকতাদার, সে কি করবে, সে আমাকে রাজস্ব তুলে দেবে। রাজস্ব মানে কি হয়, রাজস্ব মানে হচ্ছে কর বা ট্যাক্স, সেটা তুলে দেবে। 4 নম্বর থেকে একজন তুলে দেবে, 7 নম্বর থেকে একজন তুলে দেবে, সেরকম ভাবে 2 নম্বর থেকে একজন তুলে দেবে, এভাবে 9 জন থাকবে ইকতাদার, 9 জন কি করবে আমাকে তুলে দেবে। মানে সিম্পল কথা, এখন যেমন রাজ্যে ভাগ হয়ে গেছে তখন ইকতাতে ভাগ ছিল। মুদ্রা প্রবর্তন করে, এটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতে হবে, স্টার মার্ক। টঙ্কা, টঙ্কা রূপোর মুদ্রা যেটা এখন আমরা টাকা বলি, আর হচ্ছে জিতল যেটা হচ্ছে তামার মুদ্রাকে বলা হয়। এগুলো কিন্তু 1 নম্বরে আসবে। জিতল মানে কি ড্যাশ, মানে হচ্ছে তামার মুদ্রা। টঙ্কা মানে কি ড্যাশ, রূপার মুদ্রা, বা আসলো রূপার মুদ্রা মানে হচ্ছে জিতল। ঠিক না ভুল, কি হবে, ভুল হবে, কেন, রূপার মুদ্রা মানে হচ্ছে টঙ্কা। ঠিক আছে, কারণ আর একটা জিনিস এভাবে মনে রাখতে পারি, রূপো যেহেতু বেশ চকচক করে, তো কি হবে, বেশ টকটকে চকচকে, এই কথাগুলো আমরা যেহেতু বলি, তাই টঙ্কাটা রূপোর সাথে যাবে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি আমরা। চলো এবারে বলছে কি মঙ্গল আক্রমণ করে। মঙ্গল নেতা চেঙ্গিস খানের আক্রমণের সময় উনি কূটনীতি, এমন কিছু কূটনীতি গ্রহণ করে আমাদের দিল্লিকে সুলতানি শাসনে প্রতিষ্ঠাতা, মানে সুলতানি শাসন ওখানে কিন্তু বজায় রাখে এবং আমাদের চেঙ্গিস খার কাছে কিন্তু হেরে যায় না, জিতে যায়। বাহ। এবং কুতুব মিনারের কিন্তু যে নির্মাণটা শুরু হয়েছিল, কুতুবউদ্দিন আইবক শুরু তো করেছিলেন কিন্তু শেষ তো করতে পারেননি, উনি কি করেন ওইটাকে শেষ করেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কৃতিত্ব। প্রশাসনিক বিভাগে আমরা দেখছি কেন্দ্রীয় শাসনকে আরো বেশি করে শক্তিশালী করেন, যোগ্য ও বিশ্বস্ত কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদগুলো তৈরি করেন এবং কি করেন আমাদের রাজস্ব ও প্রশাসনিক ব্যবস্থায় শৃঙ্খলা নিয়ে আসেন। এবং আরেকটা যেটা আমরা দেখলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের বাবা চেঙ্গিস খানকে হারিয়ে কিন্তু উনি দিল্লির মধ্যে যে সুলতান ব্যবস্থার যে প্রাধান্যটা সেটাকে কিন্তু উনি বজায় রেখেছিলেন। ঠিক আছে, আচ্ছা উত্তরাধিকারী কি হলো, তার নিজের যে কন্যা রাজিয়া সুলতানকে উনি উত্তরাধিকারী মনে করলেন এবং 1236-এ উনি কি হয় মারা যান। এরপর কি আসেন, আমাদের রাজিয়া সুলতান আসে এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেন, কারণ সুলতান আমলে মানে সাধারণত মুসলিম শ্রেণীর মধ্যে একটা ব্যাপার ছিল, মুসলিম কেন হিন্দুতেও ছিল, যে তখন ভারতে কিন্তু কোনো রকম কোনো মহিলা
কোনো কেউ রাজা বা সম্রাট এটা কিন্তু হতো না, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, আমাদের রাজিয়া সুলতান ছিল হচ্ছে সুলতানের প্রথম এবং একমাত্র মহিলা হচ্ছে সুলতান ছিলেন কে, রাজিয়া সুলতানা, সুলতানা বলা হয়। তিনি ছিলেন হচ্ছে ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশ তার যোগ্যতা ও দক্ষতার খাতিরে দেখে বুঝলো যে না, একেই উত্তরাধিকারী বানাতে হবে এবং সিংহাসনে বসিয়ে দেন। 1236 থেকে 1240 অব্দি, বেশি নয়, 4 বছর মাত্র উনি করেছিলেন। এবং দক্ষ ন্যায়পরায়ণ ছিলেন, সাহসী ছিলেন। প্রশাসনিক ব্যবস্থাতে কিন্তু উনি কি করেন, কেবলমাত্র তুর্কি অভিজাতদের উপরে না করে উনি যোগ্যদেরকে নিচ্ছেন। এরকম না যে হ্যাঁ ঠিক আছে আমার তুমি তুর্কির লোক তাহলে তোমাকে নেব, এটা কিন্তু করছে না। উনি কি করছেন, যোগ্য মানুষদেরকে নিচ্ছেন। বলছে না উচ্চ পদে থাকার জন্য তুর্কি হলেই হবে, এটা কিন্তু দেখবো না, আমরা কি দেখবো যোগ্যতা আছে কিনা, এই সব দেখে কিন্তু উনি কাজবাজ করছেন। তারপরে কি বলছে, সেনাবাহিনী তৈরি করেছেন। যুদ্ধক্ষেত্রে পুরুষদের মতন পোশাক পরে উনি কিন্তু সৈন্যদের নেতৃত্ব দেওয়ার জন্য নজির স্থাপন করেছেন। নজির মানে হচ্ছে একটা নতুন ইমেজ তৈরি করেছেন। মানে কি বলছে, উনি পুরুষদের মতনই ড্রেস আপ করে কিন্তু যুদ্ধ করতে যেতেন। এরকম না যে আমি মহিলা, আমি শুধু সুলতান হয়ে গেছি তো হয়ে গেছি, এবার আমি বসে বসে বলবো এটা করো সেটা করো, না। উনি নিজেও কিন্তু যেমন একটা পুরুষ সম্রাট, যদি যুদ্ধ হতো তাহলে যুদ্ধে যাবে যেরকম, সেরকম ভাবে কিন্তু এও যাবে, ইনিও গেছেন। জনকল্যাণমূলকও কাজবাজ করেছেন, বিদ্যালয় গ্রন্থাগার তৈরি করেছেন। শাসনকালে কি সমস্যা হয়েছিল, মেনলি যারা তুর্কি অভিজাতরা ছিল, যারা আমির বলা হয় তাদেরকে, তারা কোনোভাবেই মানতে চাইছিল না যে কোনো একটা নারী কিভাবে সম্রাট হয়ে যেতে পারে, কোনো একটা নারী কিভাবে সম্রাট হয়ে যেতে পারে। তার জন্য ষড়যন্ত্র করে, প্রচুর বিদ্রোহ করে এবং কি করে, ধীরে 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 রাজিয়াকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং বারবার বিদ্রোহ দমন করতে গেলে কিন্তু তিনি প্রচুরভাবে সমস্যার সম্মুখীন হয়। তাই জন্যই ওনার শাসনকাল মাত্র 4 বছরে ছিল, 1236 থেকে 1240 অব্দি, বাস। তারপরে আর উনি থাকতে পারেননি। তারপরে কি আসলো, তারপরে কি হলো, তারপরে উনি নিজেই পরাজিত হয়ে গেলেন এবং 1 বছরের মধ্যে উনি মারাও যান। এবং আমাদের যে নারী সাম্রাজ্য সেটা কিন্তু শেষ হয়ে যায়। এতে ইতিহাসে গুরুত্বটা কি, মানে রাজিয়া সুলতানার গুরুত্বটা কি ছিল, গুরুত্বটা এটাই ছিল যে উনি কিন্তু কোনোভাবে নিজেকে মহিলা হিসেবে আলাদা করে দেখতেন না। বা আমাদের ইলতুৎমিশ ওনাকে উত্তরাধিকারী বানানোর সময় এটা দেখেননি যে মেয়ে তো করে দিচ্ছি, উনি দেখেছিলেন যে ওনার প্রতি যোগ্যতা রয়েছে। এবং উনি কি করেছিলেন, শুধুমাত্র তুর্কি অভিজাত বলেই যে তোমাকে আমি উচ্চপদ দেব সেটাও কিন্তু উনি করেননি। উনি যোগ্যতার ভিত্তিতে দিয়েছিলেন উচ্চপদ। উনি শিক্ষা সংস্কার করেন, প্রশাসনের সংস্কার করেন, অর্থনীতির সংস্কার করেন এবং সবকিছু করে উনি বুঝিয়েছিলেন যে পুরুষ শাসিত সমাজে, এই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে কিন্তু একটা মহিলা কিভাবে নিজেকে জায়গাটা স্ট্যান্ড করতে পারে সেটা কিন্তু উনি দেখিয়েছিলেন। এবং সেটা কিন্তু ইতিহাসের পাতায় একটা বিশাল বড় নজির। ঠিক আছে, বলবান আসছে এরপরে। এরপরে বলবান হচ্ছে আমাদের শক্তিশালী এবং কঠোর শাসক। তার আসল নাম হচ্ছে উলুগ খান। কি বলছে, উলুগ খান। তিনি মনে করতেন রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। কি মনে করতেন, উনি মনে করতেন ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর পাঠিয়েছেন তাকে। ওনার হচ্ছে 1266 থেকে 1269 এই 89 87 পর্যন্ত, সরি 87 পর্যন্ত বলবান ছিলেন কি বলছে, একজন শক্তিশালী কঠোর, আরে এটা দুবার এসে গেছে, দুবার এসে গেছে, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে উনি নিজে কি ছিলেন, প্রথমে অভিজাত ও সেনাপতি ছিলেন, পরবর্তীকালে উনি মনে করতেন যে ঈশ্বরের প্রতিনিধি। এবং বলছে রাজশক্তি শক্তিশালী করার কাজ উনি কিন্তু করেছিলেন। তারপরে বলছে কি, চেহেলগানি দমন, যেটা 40 জন যে তুর্কি অভিজাত দলকে, তাদেরকে বলা হয় চেহেলগানি, দ্য 40, সেটা বলা হতো, তাদেরকে কি করেছিলেন, দমন করে সুলতানি ক্ষমতাটাকে কিন্তু বজায় রেখেছিলেন। কঠোর শাসন নীতি নিয়েছিলেন, অপরাধীদেরকে কঠোর শাস্তি দিতেন, ন্যায় বিচার ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছিলেন, রাজকীয় মর্যাদাকে তৈরি করেছিলেন। সিজদা, সিজদা মানে হচ্ছে নতজানু হয়ে যে অভিবাদন করা, এবং হচ্ছে পাইবস, যেটা হচ্ছে পায়ে চুম্বন করা, এই প্রথা চালু করেন। এটা হচ্ছে স্টার মার্ক, ডাবল স্টার দিচ্ছি, যে এগুলো জিজ্ঞাসা করে যে সিজদা কি, সিজদা মানে হচ্ছে সজদা করু, ওই একটা গান আছে না এরকম টাইপের, ওই গানটার মতো মানে একটা সজদা করু, মানে কি হয় যে একদম পুরো ঝুঁকে গিয়ে তুমি কাউকে বলছো দারুণ দারুণ, আহা, মানে একদম এরকম টাইপের বলে না, ওই টাইপের জিনিসটা। মানে তুমি কারোর কাছে একদম ঝুঁকে গিয়ে তুমি তাকে প্রণাম জানাচ্ছ। আর যে আমাদের পাইবাস রয়েছে, পাইবাস মানে কি হয়, পাইবাস মানে হচ্ছে পায়ে চুম্বন করা, রাজার পায়ে এসে চুম্বন করতে হবে, এই ধরনের দুটো যে প্রথা, এটা কিন্তু উনি তৈরি করেন। বলছে সুলতানের মর্যাদা বাড়ানোর জন্য রাজ দরবারকে অত্যন্ত আড়ম্বরপূর্ণ করেন। মানে বলতে চাইছে যে সুলতান হিসেবে আমি যখন আসবো তখন যেন রাজ দরবার একেবারে বিশাল কিছু হয়, একেবারে নাচ গান হয়ে আমি যে তোমার ছিন ছিন ছিন, তুমি যে আমার ছিন 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 করবে একেবারে সবাই, এটা চাইছিল উনি। ঠিক আছে,
তারপরে কি বলছে, সীমান্ত রক্ষা করা, মঙ্গল আক্রমণ থেকে কিন্তু উনি বাঁচিয়েছিলেন, সেনাবাহিনীকে পুনর্গঠন করেন, গুপ্তচর ব্যবস্থা শক্তিশালী করেন, এটা কিন্তু স্টার মার্ক। ঠিক আছে, তারপর বলছে প্রশাসনে শৃঙ্খলা কঠোরতা বাড়ায়, দুর্নীতি দমন করেন, রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি এই ধারণা প্রচার করেন, ক্ষমতা কেন্দ্রভূত করেন, মানে হচ্ছে কি একদম সুলতানের হাতেই সবকিছু থাকবে, কারণ আমি তো ভাই প্রতিনিধি ঈশ্বরের, আমি যা বলবো তাই হবে। তারপরে উনি মারা যান 1287। তারপরে আসছে আমাদের খলজি বংশ। তারপরে কি আসছে আমাদের খলজি বংশ চলে আসছে। খলজি বংশের প্রথম শুরু কে করেছিলেন, এটা হচ্ছে দ্বিতীয় রাজবংশ, এটা 1290-তে এসেছিল। শুরু করেছিল কি, এরা হচ্ছে তুর্কি আফগান, এরা শুধুমাত্র তুর্কি নয়, আগেরটা শুধুমাত্র তুর্কি ছিল, তুর্কি বংশ থেকে এসেছিল, এরা তুর্কি আফগান বংশ থেকে এসছে। শুরু কে করেছিল, শুরুটা আমরা দেখবো, তার আগে দেখে নিই 1290 থেকে 1320 পর্যন্ত, খুব একটা বেশি দিন থাকেনি। শুরু কে করেছিল, আমাদের জালালউদ্দিন খলজি করেছিলেন। ঠিক আছে, এরা তারপরে কি বলছে, উনি কিন্তু দয়ালু ছিলেন এবং নম্র শাসক ছিলেন। আর শ্রেষ্ঠ শাসকের মধ্যে হচ্ছে কি আলাউদ্দিন খিলজি। জালালউদ্দিন শুরু করেন, আলাউদ্দিন হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিলেন। তার ব্যাপারে আমরা পড়বো, উনি সাম্রাজ্য বিস্তার করেন, উনি শুধুমাত্র দিল্লির মধ্যে থেকে থাকেন না, উনি উত্তর ভারত দক্ষিণ ভারত সবকিছু জয় করতে থাকেন, দেবগিরি গুজরাট মালওয়া সবকিছু দখল করেন। দক্ষিণ ভারতের সেনাপতি মালিক কাফুর অভিযান চালান। তারপরে বাজার নিয়ন্ত্রণ করেন, বাজার নিয়ন্ত্রণ করেন মানে বাজারে যে দ্রব্য মূল্য থাকবে সেটা নিয়ন্ত্রণ করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্ধারণ করেন, কালোবাজারি বা এই যে মজুতদারি মানে হচ্ছে এক জায়গায় তুমি অনেক কিছু স্টোর করে রাখলে, যেই এখন দেখছো ক্রাইসিস হচ্ছে, জিনিসটা পাওয়া যাচ্ছে না বলে লোকজন হাহাকার করছে, তখন তুমি বেশি দামে বিক্রি করছো, এইসব জিনিসগুলোকে উনি বন্ধ করেন। বাজারে সরকারি একটা কিন্তু কি করেন, নজরদারি রাখেন, যে সরকার দেখবে যে বাজারে সবকিছু ঠিকঠাক চলছে কিনা, সাধারণ মানুষের উপরে কোনো রকম ভাবে মানে বেআইনি কিছু করা হচ্ছে না, তো সেই জিনিসটা দেখেন। শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন, নিয়মিত উনি কি করতেন, বেতন দেওয়ার ব্যবস্থা করেন, প্রশাসনিক সংস্কার করেন, যেমন হচ্ছে জমির পরিমাপ করানো, যে কতটা জমি তোমার কতটা জমি তার, কর পরিমাপ করানো, যে জমির ওপরে নির্ভর করবে যে কতটা কর তুমি দেবে, সেই সব কিন্তু করেন। এবং অভিজাত যারা রয়েছে, তুর্কি আফগান অভিজাত যারা, তুর্কি অভিজাতদেরকে কি বলা হয়, আমির বলা হয়, তাদের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়। অভিজাত মানে কি হয় ম্যাম, অভিজাত মানে যারা হচ্ছে রিচ শ্রেণী, রিচ পিপল, বড় লোকস, তারা। তারপরে কি বলছে, কঠোর শাসন নীতি, কি বলছে, বিদ্রোহ দমন করেন কঠোরভাবে, তারপরে অভিজাতদের উপরে কড়া নজর রাখে। গুরুত্বপূর্ণ সেনাপতি হচ্ছে মালিক কাফুর, দক্ষিণ ভারত অভিযান করেছিলেন ইনি। পতনের কারণটা কি, ওনার পতনের কারণ হচ্ছে দুর্বল উত্তরাধিকারী, এরপরে যারাই আসে না কেন তারা দুর্বল ছিল সেই রকম, এবং নিজেদের মধ্যেই শুধু একেবারে ঝামেলা করে বেরোচ্ছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বিদ্রোহ, প্রশাসনিক দুর্বলতা, এবং 1320-তে খলজি বংশ খতম খাল্লাস হয়ে যায়। আলাউদ্দিন খলজি সম্পর্কে পড়তে হবে, আলাউদ্দিন খলজির বাজার যে সংস্কার এটা কিন্তু আলাদা করে আসে। তো স্টার মার্ক দিয়ে দিন ম্যাম, একদম দিয়ে দিলাম। চলো, কি বলছে, উনি সেনাবাহিনীর জন্য কম খরচে খাদ্য ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, মজুতদারি, যেটা বললাম যে এক জায়গায় সব জিনিসগুলোকে কি করব, আমি এক জায়গায় জমা করে রাখবো, তারপরে যখন আমার দেখছি যে বাজারে খুব বিশাল ক্রাইসিস পড়ে গেছে, মানুষজন বলছে প্লিজ দিয়ে দাও প্লিজ দিয়ে দাও প্লিজ দিয়ে দাও, তখন আমি বলবো যে ঠিক আছে 10 টাকার জিনিসকে আমি 100 টাকায় দেবো, কিনবে? এবার তখন মানুষের তো চাই ভাই, তখন মানুষ কিনবে, এতে কি হবে, কালোবাজারি তৈরি হবে, সেই জিনিসটাকে বন্ধ করছে, ব্ল্যাক মার্কেটিং বন্ধ করছে, জনগণের উপরে করের চাপ নিয়ন্ত্রণ করা, যে ভাই অতিরিক্ত কর চাপিয়ে দিলে হবে না, জমি মাপো, জমি অনুযায়ী তুমি কর দাও। মানে হচ্ছে যদি কারোর কাছে ধরো, সিম্পল কথা, কারোর কাছে ধরে নাও জমি রয়েছে এতটা, কারোর কাছে জমি রয়েছে, কারোর কাছে এতটা রয়েছে, তো এই যে জমির যে মালিক, সে যদি 100 টাকা দিচ্ছে, এ কি 100 টাকা দেবে না, এ হয়তো 10 টাকা দেবে বা 20 টাকা দেবে ম্যাক্সিমাম, হ্যাঁ না, এই জিনিসটার কথা উনি কিন্তু বলেছেন। প্রধান বাজার সংস্কার, কি বলছে, দ্রব্যমূল্য নির্ধারণ করা, 3টি প্রধান বাজার নীতি করেছিলেন, খাদ্য শস্য বাজার যেটাকে বলা হয়, গম চাল, বস্ত্র বাজার ও পশু বাজার বা দাস বাজার। এখানে কি করা হতো, এখানে চাকরও কেনা হতো, এখন কিন্তু করা হয় না, এখন তো আমরা চাইলে কি করি, আমরা ওই যে একটা আছে না আরবান কোম্পানি, যেটা আছে আরবান ক্লাব, সেখানে আমরা চাইলে কি করি, যা কিছু যেটাই চেঞ্জ করার দরকার আমাদের মনে হয় না কেন, সেটা আমরা ধরে না, আমাদের কোনো ইলেকট্রিশিয়ানের দরকার, সেটা নিয়ে নিচ্ছি, বাড়িতে কোনো মেডের দরকার 99 রুপিজ এরকম অ্যাডও আসে দেখবি, তো সেগুলো আমরা চাইলে করে নিতে পারি। তো ওখানে কি বলছে, পশু আমরা কিনতে পারি, দাসও আমরা কিনতে পারি। তারপরে বলছে বস্ত্র আমরা কেনার জন্য আলাদা বাজার রয়েছে,
পশু কেনার জন্য মানে হচ্ছে চিকেন মাটন যেগুলো বলছি, বা আগে এরকম গরু বাড়িতে কিনে নিয়ে যেত, মোষ বাড়িতে কিনে নিয়ে যেত, সেইগুলো কেনার জন্য আলাদা বাজার রয়েছে, আর খাদ্য শস্য বাজারটাও কিন্তু আলাদা রয়েছে, এইভাবে আলাদা করে। তারপরে বলছে সরকারি নজরদারি চালায়, সেটা তো আমরা বললামই, যাতে মজুত না করতে পারে, মজুতদারি বা কালোবাজারি দমন করে, এগুলো তো আমরা পড়েইছি। এবং পরিমাপ ও ওজন নিয়ন্ত্রণ করে, যে মানদণ্ডে যেন কোনো রকম মানে হেরফের না থাকে, সেটা তো করেই অনেকে, সেই জিনিসটাতেও কিন্তু, বা ভেজাল যাতে না দেওয়া হয় সেটা দেখবে। সেনাবাহিনীদের জন্য বিশেষ সুবিধা, যে সেনাদের জন্য কম বেতনে জীবনযাপন সহজ করতে বাজারের দাম কম রাখা, যে বাজার থেকে যখন সেনাবাহিনী কিছু কিনতে যাবে তখন যাতে কমে পায়। এটা কিন্তু এখনো হয়, এখনো সেনাবাহিনীরা দের জন্য মানে আর্মিদের জন্য আলাদা করে আর্মিদের একটা আলাদা গ্রসারি শপ বলো বা যে কোনো শপগুলো থাকে, তো সেখানে ওরা অনেক কম দামে জিনিস পায় বাইরের থেকে, রাষ্ট্র নিজেই সরবরাহ করবে সেটাও ভেবেছে। তো ফলাফল কি হয়েছিল, দ্রব্যমূল্য কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিল, দ্রব্যমূল্য অতিরিক্ত বেশি সেরকম ছিল না, সেনাবাহিনীদের কম বেতন ছিল, কিন্তু তাদের জীবন যে যাপনটা রয়েছে সেটা খুব একটা খারাপ ছিল না। অর্থনীতির ক্ষেত্রে দেখবো যে রাষ্ট্রের নিয়ন্ত্রণটা কিন্তু খুব ভালো ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ব্যবসায়ীরা কিছুটা কিন্তু অসুবিধায় পড়েছিল। স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা দেখছে আরে এত রকমের নিয়ম কানুন, এর চক্করে তো আমরা প্রফিটই পাচ্ছি না, হ্যাঁ না, এই চক্করে তো আমরা প্রফিটই পাচ্ছি না, এটাও একটা কিন্তু সমস্যা আমরা দেখতে পেয়েছি। এবারে আমরা চলে আসছি তুগলক বংশ। এতক্ষণ পর্যন্ত আমরা মা খেলো অবধি করে নিয়েছি, এবার কি হচ্ছে তুলতুলে। এবার আসছে আমাদের তুলতুলে বংশ। তুলতুলে বংশ মানে হচ্ছে তুগলক বংশ চলে আসছে। তুগলক বংশে কি বলছে, তুগলক বংশ ছিল হচ্ছে দিল্লি সুলতানের তৃতীয় রাজবংশ, এটা 1320-তে শুরু হয়, হ্যাঁ না। এটা মেনলি কি করেছিল, প্রশাসনিক সংস্কার করেছিল আর নতুন নীতি তৈরি করেছিল এরা, হ্যাঁ না। কিন্তু তারপরে পরবর্তীকালে দেখা যায় যে যা কিছুই করুক না কেন মেনলি ব্যর্থই হয়েছিল। 1414 পর্যন্ত এরা ছিল। দেখি কে প্রথম শুরু করেন, আমাদের গিয়াসউদ্দিন তুগলক শুরু করেন। তিনি কিন্তু শক্তিশালী প্রশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, কৃষি ও রাজস্ব ব্যবস্থার উপরে কিন্তু বেশি করে ফোকাস করেছিলেন, মানে এগ্রিকালচার এবং এগ্রিকালচারাল যে আমরা কর বা ট্যাক্স দিই সেটার উপরেও কিন্তু উনি ফোকাস করেছিলেন। প্রধান শাসকগুলো কি আছে, প্রথম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, উনি বংশের প্রতিষ্ঠাতা, উনি প্রশাসনিক শৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন এবং হচ্ছে কৃষি জনকল্যাণ করার চেষ্টা করেন। তারপরে আসে মোহাম্মদ বিন তুগলক, এনার নাম তো আমরা এমনিই বলি, আমরা যখনই কোনো ভুল ডিসিশন নিই বা একটা ডিসিশন নিয়ে আবার চেঞ্জ করি তখনই আমরা বলি তুই কি মোহাম্মদ বিন তুগলক নাকি রে। এটা কেন বলে থাকি আমরা, তার কারণ হচ্ছে মোহাম্মদ বিন তুগলক শুধু ডিসিশন নিয়ে গেছে, ওনার ডিসিশনগুলো ভুল ছিল না, বাট এক্সিকিউশনটা ভুল ছিল। মানে হচ্ছে ধরো তুমি প্ল্যান করলে তুমি দীঘা ঘুরতে যাবে, ঠিক আছে, এবার তুমি জানো যে আমি জানি যে বাসে করে যাওয়া যায়, আমি জানি যে ট্রেনে করে যাওয়া যায়, আমি কি বললাম, আমি প্রথমে বলছি কি ট্রেনে করে যাব, তারপরে আমি বলছি না আমি বাসে করে যাব, তারপরে আমি বলছি না আমি গাড়ি করে যাব, তারপরে আমি বলছি না আমি বাইকে করে যাব, তারপরে আমি বলছি এত কিছু করে লাস্টলি আমি কোথায় যাচ্ছি, আমি পায়ে হেঁটে যাচ্ছি। মানে এক্সিকিউশনটা ভুল। আমাকে আগে ট্রেনের টিকিট কাটতে হতো, বাসের টিকিট কাটতে হতো, প্রথমে আমি বললাম যে আমি ট্রেনে করে যাব, কিন্তু আমি ট্রেনের টিকিটই কাটি না। এবার স্টেশনে গিয়ে দেখছি যে এই ভাই আমি তো ট্রেনের টিকিটই কাটিনি, আমাকে তো ট্রেনে উঠতে দেবে না, চলো 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 বাসে যাবো, বাসে গেছি, বাসে দেখছি বাস ফুল, ট্রেন টিকিটই পাওয়া যাচ্ছে না, বাসে যাবো না, ঠিক আছে চলো তাহলে এক কাজ করি গাড়ি বুক করি। গাড়ি বুক করতে গেছি, গাড়ি বুক করতে গিয়ে দেখছি যে প্রচুর পয়সা নিচ্ছে, অত পয়সা তো আমার কাছে নেই, হ্যাঁ না, অত পয়সা তো আমাদের কাছে নেই, আমরা তো অত পয়সাই নেই আমাদের কাছে ভাই, তাহলে কি করবো, চলো এক কাজ করি পায়ে হেঁটেই চলে যাই। এবার তখন তোমাকে কি বলবে, তখন তোমার বন্ধুরা কি বলবে, ভাই তুই এক কাজ কর, তুই পায়ে হেঁটে তুই যা, তুই ঘুরে আয়, ছবি টবি তুলে নিয়ে আয়, আমরা বাড়ি যাই, এটাই বলবে তো তুমি। তো সেম জিনিসটাই ওনার হয়েছে, ওনার ক্ষেত্রে উনি খুবই আলোচিত এবং বেশি বেশি করে বিতর্কিত শাসক ছিলেন, কারণ উনি যা যা ডিসিশন নিতেন কোনো ডিসিশনই ওনার ঠিকঠাক কিন্তু যেত না, ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে এবার দেখবো হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি নিয়েছে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে রাজধানী দিল্লি থেকে উনি দৌলতাবাদের স্থানান্তরিত করেন প্রথমে, স্টার মার্ক। তারপরে তামার মুদ্রা যেটাকে টোকেন কারেন্সি সেটা চালু করা হয়। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করা হয়। দোয়াব অঞ্চল মানে হচ্ছে যেখানটা, দোয়াব অঞ্চল মানে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো এখান থেকে একটা নদী যাচ্ছে, হ্যাঁ না, আর এখান থেকে একটা নদী আসছে, কি বললাম, এখান থেকে একটা নদী যাচ্ছে এটা হচ্ছে এ, এখান থেকে একটা নদী আসছে এটা হচ্ছে বি। এবার এই নদীটা এখানে পলি জমা করবে যাওয়ার সময়, এই নদীটা এখানে পলি জমা করবে যাওয়ার সময়। তো ফলে কি হবে, ফলে এই যে মাঝখানটাতে আমার একটা উর্বর সমতল ভূমি তৈরি হবে, এই যে উর্বর সমতল ভূমিটা তৈরি হবে সেটাকেই বলা হবে হচ্ছে দোয়াব।
কি বলা হবে? দোআব। এই একটা নদী যাচ্ছে, এই একটা নদী যাচ্ছে, দুটোই পলি সঞ্চয় করে মাঝখানে যে উর্বর সমতল ভূমিটা তৈরি করছে তাকে বলা হচ্ছে দোআব। যেমন হচ্ছে আমাদের গঙ্গা যমুনা দোআব, একদিকে গঙ্গা যাচ্ছে একদিকে যমুনা যাচ্ছে, তার মাঝখানে কি হচ্ছে? খুবই একদম উর্বর জমি। তো উর্বর জমি হলে কি হবে? উর্বর জমি হলে সেখানে কৃষি ভালো হবে, কৃষি ভালো হলে সেখানে কি হচ্ছে? ইনকাম ভালো হচ্ছে, তো সেখানে কর বৃদ্ধি করো ভাই, ট্যাক্স বেশি নাও সেখান থেকে, উনি এটা বলে। আচ্ছা, ফলাফল কি হলো? অধিকাংশ পরিকল্পনায় ব্যর্থ হলো এবং জনগণ অসন্তোষ বাড়িয়ে দিল। ফিরোজ শাহ তুগলক কি করেছেন? উনি জনকল্যাণমূলক শাসক ছিলেন। উনি কি করেছিলেন? বহু খাল সেচ ব্যবস্থা করেন, কৃষির উন্নতি ঘটান, বহু নগর তৈরি করেন, নগরায়নের দিকে উনি কিন্তু মেনলি ফোকাস করেছিলেন, নগরায়ন, এবং হাসপাতাল, শিক্ষা কেন্দ্র এগুলো কিন্তু প্রতিষ্ঠা করেন। তুগলক বংশের বৈশিষ্ট্য মেনলি কি ছিল? এরা প্রশাসনিক সংস্কারের দিকে ফোকাস করেছিল, এরা শিক্ষা সংস্কারের দিকে ফোকাস করেছিল, এরা কৃষির উন্নতির দিকে ফোকাস করেছিল, আর সবকিছু করে আলটিমেটলি ব্যর্থ হয়েছিল। বিশেষ করে মোহাম্মদ বিন তুগলক ব্যর্থ হয়েছিল। এরকম কোনো বন্ধু আছে তোমাদের যে এরকম প্ল্যানিং করছে, সব প্ল্যানিং করছে, করার পরে আলটিমেটলি কোনো প্ল্যানিংই ঠিকঠাক মতন এক্সিকিউট করতে পারছে না? যদি থাকে তার নামটা কিন্তু তোমরা কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাবে, এবং তার সাথে রিলেটেড যদি কোনো স্টোরি থাকে যে ম্যাম এটা হয়েছিল ওটা হয়েছিল, সেটাও কিন্তু জানাবে। আমি কিন্তু যার কমেন্টটা সব থেকে বেশি ভালো লাগবে তার কমেন্টটা আমি একটা কোনো শর্টসে আলাদা করে সেই কমেন্টটা পড়বো এবং এটাও বলবো যে আমি কতটা মজা পেয়েছি, সেটা কিন্তু আমি জানাবো। ঠিক আছে, এটা তোমাদের টাস্ক রইল। পতনের কারণ, আমাদের এই তুগলক বংশ, আমাদের তুলতুলে বংশ কেন? ওই জন্যই তো তুলতুলে নাম, কিছু করতেই পারছে না ওরা, পাপাকি ফরি, তাই জন্য কিছু করতে পারছে না, তাই জন্য ওরা তুলতুলে বংশ বা আমাদের তুগলক বংশ। তাহলে পতনের কারণ হচ্ছে কি? দুর্বল উত্তরাধিকারী, বিদ্রোহ ও আঞ্চলিক শক্তির উত্থান হতে থাকছে তখন, আর ওরা সেটা সামলাতে পারছে না। প্রশাসনিক অস্থিরতা, একবার এটা করছে, একবার ওটা করছে, একবার সেটা করছে, একবার মনে করছে যে একবার এটা করে দেবো, একবার মনে করছে ওটা করে দেবো, সেটা করে দেবো, হ্যানা করে দেবো, ত্যানা করে দেবো। আরে বাবা ধীরে, সবার করো, তাই না? তারপর হচ্ছে কি তৈমুরের আক্রমণ, যেটা হচ্ছে 1398-তে, স্টার মার্ক, এটা একটা খুব ভালো কারণ, এবং 1414-তে বংশের পতন একেবারে খতম খাল্লাস। মোহাম্মদ বিন তুগলক নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে, যেহেতু উনি এমন একটা কাণ্ড ঘটিয়ে গেছেন তাই উনি একেবারে ফেমাস হয়ে গেছেন। হয় তুমি ভালো কাণ্ড করো, নয়তো তুমি একেবারে এরকম কিছু করো যাতে তুমি একেবারে ইতিহাসের পাতায় নাম লেখা থাকে। ওই জন্যই বলে যে হয় তুমি খুব ভালো করো, নয়তো তুমি হয় খুব খারাপ করো, তবে গিয়েই তোমাকে লোকে মনে রাখবে, মাঝখানে থাকলে তোমাকে কেউ মনে রাখবে না। তো উনি কি করেছিলেন? উনি প্রথম করে দিয়েছিলেন রাজধানী স্থানান্তর। হঠাৎ করে দিল্লিতে ভালো ছিল, ভালো ছিল, হঠাৎ করে মনে হয়ে গেল দৌলতাবাদ দাক্ষিণাত্যে নিয়ে চলে গেছে, দক্ষিণে নিয়ে চলে গেছে। এর ফলে কি হলো? এর ফলে কি হলো? এর ফলে আমরা কিন্তু সাম্রাজ্যের যে পরিচালনা করা, সেটা কিন্তু নিয়ন্ত্রণটা ভালো হলো না, হ্যাঁ না? সেটা কি হলো? দক্ষভাবে নিয়ন্ত্রণ করা, এটা উনি ভেবেছিলেন। এটা ভেবেছিলেন যে সাম্রাজ্যকে কেন্দ্র থেকে একেবারে দক্ষ, কারণ দাক্ষিণাত্যটা একদম কেন্দ্রে প্রায় প্রায়, উনি ভেবেছিলেন ওখান থেকে করব, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি, কারণ ওদিক থেকে তো সব আক্রমণ তো ওদিক থেকে হচ্ছে ভাই, দিল্লিতে তো বসতে হবে তোমাকে, ও দিল্লিতে বসছেই না। তারপর হচ্ছে কি তামার প্রতীকী মুদ্রা চালন করেছিলেন, তামার মুদ্রা যেটাকে টোকেন কারেন্সি বলা হয় সেটা শুরু করেন। রূপার মুদ্রার সমান মূল্য হিসেবে তামার মুদ্রা ব্যবহারের চেষ্টা করেন। এটা কখনো সম্ভব? ইয়ে কেয়া বাত হুই, এটা কখনো সম্ভব? এটাও করেছেন। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করে দিয়েছেন, যেমন গঙ্গা যমুনা দোয়াব বললাম, ওখানে কি করছে? করের হার বাড়ানো হচ্ছে। কি ছিল? রাজস্ব বৃদ্ধি করে দেবো, কারণ এখানটা হচ্ছে উর্বর অঞ্চল। ফলাফল কি হলো? অধিকাংশ পরিকল্পনাই একেবারে ফ্লপ, ফ্লপ সিনেমা এটা পুরোপুরি। তারপরে রাজধানী স্থানান্তরের জন্য জনগণ ব্যাপকভাবে কষ্ট পেয়েছিল। তারপরে কি হয়েছিল? অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিল। তামার মুদ্রা নিচ্ছে সবাই, রূপার মুদ্রা সেই একই দামে। রূপার মুদ্রার যদি দাম আগে 100 টাকা ছিল, তামার মুদ্রার দাম ছিল 50 টাকা ধরে নাও, মানে কারেন্সির ভ্যালুটা বলছি। পরে দুটোকেই যদি 100 করে দেওয়া হয়, তাহলে আমাদের তো রূপার মুদ্রার দামটা তো কমে গেল। এখানে তো আমি দেখতে গেলে বলতে পারি এটা -50 হয়ে গেল। তাহলে তো সেখানে আমাদের কি হচ্ছে? নকল তৈরি হয়ে যাচ্ছে, নকল করতে শুরু করে দিচ্ছে লোকে। আর অতিরিক্ত করের জন্য দোয়াব অঞ্চলের লোকজন বলছে আমরা কেন বেশি কর দেবো ভাই, আমরা কেন বেশি কর দেবো, আমরা এখানে থাকি বলে আমরা যা খুশি দেবো? সেটা তো হতে পারে না। ফিরোজ শাহ তুগলক কি ছিলেন? ফিরোজ শাহ তুগলক একমাত্র জনকল্যাণমূলক বা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ মানুষ ছিলেন। ঠিক আছে, তো উনি উন্নয়নমূলক বা অবকাঠামোর যেগুলো ছিল সেগুলোকে ঠিক করার জন্য উনি কিন্তু মেনলি কাজ করেছেন। কিছুটা স্থিতিশীল ছিল এই সময়টাতে বলা যায়। ওনার মেনলি কৃতিত্ব ছিল হচ্ছে সেচ, কৃষি, বহু খাল তৈরি করেছিলেন, তারপরে নতুন শহর তৈরি করেছিলেন, জনকল্যাণমূলক কাজ যেমন হচ্ছে হাসপাতাল, শিক্ষা কেন্দ্র, এই সবগুলো কিন্তু উনি তৈরি করেছিলেন। কর নীতির ক্ষেত্রে দেখবো হচ্ছে কিছু করের বোঝা কমানোর চেষ্টা উনি করেছেন, কঠোর শাস্তির পরিবর্তে তুলনামূলক নরম শাসন নীতি তৈরি করেছেন, মানে উনি অনেকটা গান্ধীজিকে ফলো করছেন। সামহাও উনি গান্ধীজিকে ফলো করছেন। উনি বলছেন ঠিক আছে, এত এত শাস্তি দিও না, কষ্ট লাগে আমার, ওর একটুখানি কম কষ্ট দাও, এরকম টাইপের ব্যাপারটা।
তারপরে কি হচ্ছে, স্থাপত্য ও শিল্প, স্থাপত্যকলার উন্নয়নের গুরুত্ব, বহু স্মৃতিসৌধ তৈরি করেন। শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে তুলনামূলকভাবে এখানে শান্তি ছিল। মোহাম্মদ বিন তুগলক যা করে গেছেন, লোকজন তো পাগল হয়ে গেছে, লোকজন ভাবছে হায় কপাল, হে রাম, মাতাজি, হে মা মাতাজি, ওরকম অবস্থা হয়ে গেছে। তো সেখানে ফিরোজ শাহ তুগলক একটু ঠিকঠাক করে দিয়েছেন জিনিসগুলোকে, একটু জিনিসটা ভালো ছিল। কিন্তু কেন্দ্রীয় শাসনটা দুর্বল হয়ে যায়। দুর্বলতার কারণ কি ছিল, যে সামরিক নিয়ন্ত্রণ অতটা ভালো ছিল না, তারপর বিদ্রোহ দমন করতে পারতো না, কেন্দ্রীয় শক্তি কি দুর্বল ছিল, এবং 1388-তে কিন্তু উনি মারা যান। 1388-তে আমাদের মারা যান ফিরোজ শাহ। এরপরে আমাদের আসা হচ্ছে সৈয়দ ও লোদি বংশ, পরপর আমরা দেখবো। এবার হচ্ছে সুজি আর লুচি আসছে আমাদের, কি আসছে, সুজি আর লুচি আসছে। সৈয়দ ও লোদি বংশ কি বলছে, বলছে সৈয়দ বংশটা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা কে করেন, তৈমুর লং তৈরি করেন, ঠিক আছে, 1398-তে। এরাই কি করেছিল, এই যে আমাদের তৈমুরের যে যুদ্ধটা দেখলাম, এই যে তৈমুরের আক্রমণটা দেখলাম এইখানে, ঠিক আছে। দিল্লি তখন রাজনৈতিকভাবে খুবই দুর্বল, কারণ এদিকে তো মোহাম্মদ বিন তুগলক যা খুশি করে গেছে, ফিরোজ শাহ কিছু ঠিক করতে গিয়েও ঠিক করতে পারেনি, কারণ দুর্বলই ছিল, এবং ওখানে দুর্বল শাসক গোষ্ঠী ছিল। প্রতিষ্ঠাতাকে হচ্ছে খিজির খান, ঠিক আছে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। নিজেকে উনি তৈমুরের প্রতিনিধি হিসেবে শাসন করতেন। বৈশিষ্ট্য কি বলছে, কেন্দ্রীয় শাসন দুর্বল ছিল এদের, প্রাদেশিক শাসকদের ক্ষমতা বেড়ে যায়, বিদ্রোহ তৈরি হয় এবং সাম্রাজ্য সংকুচিত হতে থাকে। গুরুত্ব, এটা হচ্ছে দিল্লি, এবার দিল্লি সুলতান ব্যাপারটা এরকম টাইপের উঠেছিল, এরকম উঠেছিল পিকে উঠেছিল, তারপরে এবার ডাউনের দিকে যাচ্ছে। তো এই টাইমটাতে ধরে নে আমাদের, এই টাইমটাতে আমাদের হচ্ছে মামলুক ছিল, দাঁড়া, এই টাইমটাতে আমাদের মামলুক ছিল, এই টাইমটাতে হচ্ছে আমাদের, এই টাইমটাতেও না, এইখানটাতে খলজি হবে না, খলজি ছিল। এই টাইমটাতে গিয়ে আমাদের চলে যাচ্ছে হচ্ছে এটাই নয়, এই জায়গাটা দিয়ে প্রায় প্রায় এই জায়গাটা দিয়ে আমাদের চলে যাচ্ছে হচ্ছে আমাদের মা খেলো তুলতুলে, তার মানে হচ্ছে তুগলক। এইবার আমাদের সব নামছে তুগলক থেকেই প্রায় প্রায়। এবার এখানে হচ্ছে সৈয়দ, আর একদম শেষে গিয়ে চলে গেল আমাদের হচ্ছে লোদি। এইভাবে ওপর দিকে উঠতে উঠতে একেবারে নামছে, ঠিক আছে। এবার লোদি বংশটা কি হচ্ছে, লোদি বংশে দেখছি, লোদি বংশের হচ্ছে শেষ শাসক শুরু হয়, এবং কি হয়, প্রথম আফগান বংশ ছিল। এই সময় তুর্কি ছিল, এরা তুর্কি আফগান, এরা তুর্কি আফগান, এরা তুর্কি আফগান, এটা হচ্ছে একেবারে আফগান, মানে তুর্কি থেকে আফগানের জার্নি পুরো, ঠিক আছে, তুর্কি থেকে আফগানের জার্নি। প্রতিষ্ঠাতা কে ছিলেন, বহলুল লোদি ছিলেন, লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আফগান অভিজাতদের সমর্থন করতেন। প্রধান শাসক হচ্ছে বহলুল লোদি, সিকান্দার লোদি এবং হচ্ছে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকেই বাবর কি করেছিলেন, হারিয়ে দিয়েছিলেন প্রথম পানিপথের যুদ্ধে, এবং তারপরে আমার বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে আসলো। সিকান্দার লোদিতে কি হয়েছিল, কিছুটা শক্তিশালী ছিল, আগ্রা শহরের তৈরি হয়েছিল, এই যে আমরা আগ্রা ঘুরতে যাই, আগ্রা শহর তৈরি হয়েছিল, এবং রাজস্ব ব্যবস্থা সংস্কার আনেন, এটা স্টারমার্ক। আগ্রা কে তৈরি করেন, সিকান্দার লোদি তৈরি করেন। ইব্রাহিম লোদিকে শেষ লোদি শাসক ছিলেন, এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। শেষ লোদি শাসক কে ছিলেন, বা সুলতান সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন, তিনিও ছিলেন হচ্ছে আমাদের ইব্রাহিম লোদি। ইনি দুর্বল প্রশাসন ছিলেন, তার শাসনকালে সাম্রাজ্য অনেকটা দুর্বল হয়ে যায়। তাই 1526-এ আমাদের কি হয়, প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়। কার কাছে হয়, বাবরের কাছে, এবং বাবর আমাদের তৈরি করেন কি, মুঘল সাম্রাজ্য। কি তৈরি করেন বেটা, মুঘল সাম্রাজ্য তৈরি করেন। এবং মুঘল সাম্রাজ্য এই যে শুরু হলো, এটা চললো হচ্ছে পুরোপুরি আমাদের 1707 ঔরঙ্গজেব অবধি চললো, সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। 1777 অবধি ঔরঙ্গজেব অবধি চললো, মানে হচ্ছে বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধ অবধি চললো, ঠিক আছে। দিল্লি সুলতানের অবসান ঘটে। এবার আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের যে সর্বোচ্চ শাসক হিসেবে যিনি ছিলেন, মানে আমাদের ইব্রাহিম লোদি, সুলতান রাষ্ট্রের সর্বোচ্চ শাসক হিসেবে ছিলেন উনি। সুলতানের ক্ষমতা হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো হচ্ছে সুলতান ছিলেন হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ শাসক, আইন বিচার সেনাবাহিনী এগুলো সবকিছুই দেখতেন। মানে এখানে কোনো পার্টিকুলার কোনো সুলতানের আমরা দেখছি না, এখানে আমরা কোনো পার্টিকুলার সুলতানের আমরা দেখছি না, আমরা এখানে দেখছি যে পুরো সুলতান ব্যবস্থার প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, বা বলা যেতে পারে এটা হচ্ছে সুলতান সাম্রাজ্যের
বা সুলতানি সাম্রাজ্যের জিনিসটা আমরা দেখছি, হ্যাঁ না? সুলতানি সাম্রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা কেমন ছিল? প্রথম হচ্ছে সুলতানের ক্ষমতা, যেটা কেন্দ্রীয় শাসন বা যদি আমরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বলি, সেখানে হচ্ছে আমাদের সুলতান হচ্ছে একদম টপে ছিল। তারপরে আইন, বিচার, সেনাবাহিনী সবকিছুই কিন্তু এরা দেখতো। মন্ত্রী পরিষদের মধ্যে আমরা যদি দেখি, ওয়াজির, একে বলা হতো প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী, এগুলো সব স্টার মার্ক, বাবা এগুলো সব পড়তে হবে। সেটা কি হচ্ছে আরিজ ই মামলিক, সেটা হচ্ছে সেনা বিভাগের প্রধান বলা হতো। দেওয়ানি ইনসা, এটা তো খুবই দরকার, এটা হচ্ছে আমাদের চিঠিপত্র বা যোগাযোগ ব্যবস্থার জন্য। কাজই হচ্ছে বিচার ব্যবস্থা, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে, প্রত্যেকটা কোশ্চেনে আসতে পারে, প্রত্যেকটা কোশ্চেনে আসার চান্স আছে। প্রাদেশিক শাসন বলছে সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে দেওয়া হয়। বলছে প্রতিটি প্রদেশের শাসককে বলা হতো ওয়ালি বা ইকতাদার, যেটা আমরা বললাম প্রতিটি প্রদেশে ভাগ করে দেওয়া হয়। এই প্রদেশগুলোকে কি বলা হতো বেটা? ইকতা বলা হতো। বললাম যে আমি তোমাদেরকে শেখালাম ইকতাতে ভাগ করে দেওয়া হয় এবং তারাই কর সংগ্রহ করত, আইন শৃঙ্খলা বজায় রাখতো। ইকতা ব্যবস্থাটা কিন্তু আলাদা করে টিকা হিসেবে আসতে পারে। এটা কি হয়? এটা দিল্লি সুলতানি ব্যবস্থার একটা প্রশাসনিক ব্যবস্থা প্রথম বা বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে কি করা হচ্ছে, মানে ধরে নাও আমার যদি এতটা বড় একটা জমি রয়েছে, আমি কি করছি, আমি এটাকে এরকম ভাবে ভাগ করে দিচ্ছি। আমি কি করছি, এইভাবে ভাগ করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, বাস এইভাবে ভাগ করে দিচ্ছি। এবার আমি কি বলছি, এটা হচ্ছে 1 নম্বর ইক্তা, এটা হচ্ছে 1 নম্বর ইক্তা, এটা হচ্ছে 2 নম্বর ইক্তা, এটা হচ্ছে 3 নম্বর ইক্তা, এটা 4 নম্বর ইক্তা, এটা 5 নম্বর ইক্তা, এটা 6 নম্বর ইক্তা, এটা 7 নম্বর ইক্তা, এটা 8 নম্বর ইক্তা, এটা 9 নম্বর ইক্তা। এবং প্রত্যেক থেকে কি হচ্ছে, একটা করে ইক্তাদার রয়েছে। কি রয়েছে? এটা একটা করে ইক্তাদার রয়েছে। আর ইক্তাদারগুলো কি করছে? কর নিচ্ছে, আইন শৃঙ্খলা দেখছে, আইন দেখছে, এই সব কিছুই কিন্তু এরা করছে, ঠিক আছে? এটা প্রথমে কে তৈরি করেন? এটা তৈরি করেন হচ্ছে ইলতুৎমিশ তৈরি করেন, এটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হচ্ছে, রাজস্ব ব্যবস্থা তৈরি করেন, কৃষিটাকে কিন্তু উন্নত করানোর দিকে দেখেন। প্রধান প্রধান করগুলো কি ছিল? স্টার মার্ক, খরাজ যেটা হচ্ছে ভূমিকর, হ্যাঁ না, জিজিয়া যেটা হচ্ছে অমুসলিমদের ওপরে দেওয়া হতো, মানে তুমি যদি মুসলিম না হও তাহলে তোমাকে জিজিয়া কর দিতে হবে। খুব ইম্পর্টেন্ট, এটা তো খুবই ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিচ্ছে জিজিয়া কর। তারপরে বলছি কি জাকাত, এটা ধর্মীয় কর। আর হচ্ছে খামোশ, যেটাকে বলা হয় হচ্ছে কি যুদ্ধ লব্ধ সম্পদের অংশ, মানে যুদ্ধ থেকে যদি তুমি যে সম্পদগুলো পেয়েছো তার থেকে কিছু তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে খামোশ। খামোশ ওই রকম খামোশ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেনাবাহিনী কি বলছে? সুলতান হচ্ছে সব সেনাবাহিনীর ওপরে মাঝখানে, স্থায়ী ও বেতন ভিত্তিক ছিল, ঘোড়া ও পদাতিক বাহিনী গুরুত্বপূর্ণ ছিল। আলাউদ্দিন খলজি সেনাবাহিনীকে আরো শক্তিশালী করেছিল। বিচার ব্যবস্থার মধ্যে আমরা দেখব শরিয়ত আইনটা কি মানা হতো, প্রধান বিচারক ছিলেন কাজী, এবং বলছে গুরুতর মামলায় সুলতান নিজেও কখনো কখনো বিচার করতো, কাজীর ওপরে গিয়েও কিন্তু উনি বিচার করতো, কারণ উনি সবকিছুর ওপরে রয়েছে। গুপ্তচর ব্যবস্থাটাও উনি তৈরি করেন। তারা কি করতো? বিদ্রোহ, প্রশাসনিক দুর্নীতি সম্পর্কে কিন্তু তথ্য দিত, যে হ্যাঁ তোমার ভিতরে মানে রাজা বা সম্রাট বা সুলতানের এগেনস্টে কোনো রকম কনস্পিরেসি চলছে কিনা, কেউ কিছু ভাবছে কিনা যে একে সরিয়ে আসবো, বা কোথাও থেকে যুদ্ধের কোনো আভাস আসছে কিনা, সেগুলো আগের থেকে জানানোর কাজ কিন্তু এরা করতো, ঠিক আছে? আচ্ছা, রাজস্ব ব্যবস্থা, আমাদের সুলতানি ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? রাজস্ব ব্যবস্থা ছিল হচ্ছে কৃষি প্রধান ছিল, ঠিক আছে, এগ্রিকালচার বেসড ছিল। এগ্রিকালচার বেসড ইকোনমি ছিল, ঠিক আছে? কৃষকদের কাছ থেকে ভূমিকর নেওয়া হতো, রাজ্যের আয় আয় মূলত কিন্তু এই জমি উৎপাদন থেকেই আসতো। প্রধান কি হচ্ছে? খরাজ, আমরা পড়ে নিয়েছি অলরেডি, ভূমিকর। তারপরে কি আছে? জিজিয়া আমরা পড়ে নিয়েছি, অমুসলিমদের কাছ থেকে নেওয়া হতো। জাকাত কি হচ্ছে? মুসলিমদের উপরে নেওয়া হতো, ধর্মীয় কর। খামোশ কি নেওয়া হতো? যে যুদ্ধের মাধ্যমে যা কিছু আমরা সম্পদ নিয়েছি, যদি 100 টাকা নিয়ে এসেছি তো তার মধ্যে থেকে তোমাকে 10 টাকা দিতে হবে, ঠিক আছে, সেরকম টাইপের। আচ্ছা, কর আদায় কিরকম হতো? গ্রাম পর্যায়ে হতো, স্থানীয় জমিদাররা, ইকতাদাররা এরা কর গ্রহণ করে কেন্দ্রীয় কোষাগারে পাঠিয়ে দিত। আলাউদ্দিন খিলজির সংস্কারটা বিশেষ গুরুত্বপূর্ণ, এই জমি জরিপ তৈরি করেন, মানে পরিমাপ করে যে জমি যতটা আছে সেই অনুযায়ী কর যাবে, সেটা কৃষকদের উপরে রাষ্ট্রের কর দিত। তারপরে হচ্ছে কি, মধ্যস্থ ভোগীদের ক্ষমতা কমানো হয়, মানে কি, যে মিডল ম্যানটা, ধরে নাও আমার এখানে হচ্ছে সরকার রয়েছে, এখানে গভর্নমেন্ট রয়েছে, আর এখানে আমার ফার্মারটা রয়েছে, কৃষক রয়েছে। কৃষকের কাছ থেকে কি বলা হচ্ছে? 20 টাকা দাও। মিডল ম্যান রয়েছে এখানে, এই যে মধ্যস্থভোগী যাদেরকে বলছে মিডল ম্যান, এরা কি করছে? এরা 10 টাকাটা পকেটে গুঁজে নিচ্ছে,
এই বাকি 10 টাকাটা গভর্নমেন্টের কাছে পাঠাচ্ছে, মানে গভর্নমেন্টের কাছে দরকার 10 টাকা, কিন্তু ফার্মারদের কাছ থেকে কত নিচ্ছে, 20 টাকা নিচ্ছে। এই ধরনের যে ক্ষমতাগুলো সেগুলোকে কমানো হয় এবং কর ব্যবস্থাকে আরো কঠোর করে দেওয়া হয়। ফিরোজ শাহ তুগলক কি করেন, ফিরোজ শাহ তুগলক তুলনামূলকভাবে করের বোঝা কমায়, কিছু ছাড় সুবিধা এসব দিয়েছিল। রাজস্ব ব্যবস্থার গুরুত্ব এটাই ছিল যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তৈরি হয়, হ্যাঁ না, আমাদের কৃষি ভিত্তিক অর্থনীতি আরো উন্নত হয়, কর নির্ভর একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় এবং ইক্তাদার বলে যে জিনিসটা ছিল, যেটা আমি বোঝালাম, ইক্তাদাররাই মেনলি কর নিত এবং কর নিয়ে কাকে দিত, আমাদের গভর্নমেন্টকে দিত। এর মাঝখানের যে মিডল ম্যানের যে কেসটা সেটাও কিন্তু কমায়। ঠিক আছে, আঞ্চলিক রাজ্যগুলো কিভাবে বা তৈরি হলো, আমরা পড়লাম যে লাস্টের দিকে গিয়ে লোদি বংশ কেন শেষ হতে থাকলো, কারণ এক তো দুর্বল উত্তরাধিকারী ছিল, তার সাথে সাথে দেখছি যে আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে। আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে মানে কিছু কিছু অঞ্চল জুড়ে একটা নতুন করে সাম্রাজ্য তৈরি হচ্ছে, এই সুলতানকে আর মানছে না, যেরকম হচ্ছে আমাদের বাংলা, যেরকম হচ্ছে আমাদের বাংলা, সেটা স্বতন্ত্র একটা শক্তিশালী অঞ্চলে তৈরি হয়, যেটা হচ্ছে প্রথমে কি হচ্ছে, ইলাইস শাহী বংশ আসে, কি আসে, ইলাইস শাহী বংশ আসে। এটা হচ্ছে বাংলায় প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের গুলোর মধ্যে একটি। এটা দিল্লি থেকে স্বাধীনভাবে শাসন করতো, মানে দিল্লির যে কন্ট্রোলটা বা কেন্দ্রীয় যে কন্ট্রোলটা সেটাকে কিন্তু আলাদা করে দিয়েছে, সেটার থেকে কিন্তু ওরা নিজেদেরকে ফ্রি করে স্বাধীনভাবে নিজেদেরকে পরিচালনা করছে। বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটে, প্রশাসন ও অর্থনীতির স্থিতিশীলতা আসে এবং স্বাধীন বাংলা শাসন তৈরি হয়। তারপরে আসে রাজা গণেশ আসেন, একজন শক্তিশালী হিন্দু জমিদার ছিলেন, বাংলায় ক্ষমতা দখল করেন। মুসলিম শাসনের পরেই প্রথম হিন্দু শাসন ধীরে 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 তৈরি হতে থাকে এবং যে এরপরে তৈরি হয় তারপরে আর মুসলিমদেরকে সেই জায়গাটা করিয়ে দেওয়া হয় না। তারপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হয় এবং বংশধররা মুসলিম ধর্ম গ্রহণ করেন পরে রাজা গণেশের। এবার আমরা চলে যাচ্ছি দক্ষিণ ভারতে, বাংলার পরে দক্ষিণ ভারতে কি হলো, দক্ষিণ ভারতে দেখছি যে দিল্লি সুলতানের প্রভাবটাও কমতে থাকে, যেমন বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয় 1400 শতকে, তৈরি হতে থাকে, রাজধানী ছিল হচ্ছে কি হাম্পি, স্টারমার। বিজয়নগরের রাজধানী কি ছিল, হাম্পি। বৈশিষ্ট্য কি হয়, শক্তিশালী সেনাবাহিনী তৈরি হয়, কৃষি, শিল্প, স্থাপত্য, সংস্কৃতি এগুলো সবকিছু উন্নত হতে থাকে। ঠিক আছে, এবং আমরা কিন্তু তারপরে আমাদের চলে আসবে বাহমনি রাজ্য, হ্যাঁ না। এবার কি বলছে, এরা ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী ছিল, এটা মেনলি ছিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মুসলিম রাজ্য। এরও কিন্তু বৈশিষ্ট্য সেই প্রশাসনিক, স্থাপত্য, সামরিক উন্নতি, এবং আমাদের হচ্ছে কি পরবর্তীকালে এটাও ভেঙে যায়, হ্যাঁ না, বিজয়নগর বাহমনি গুলো হয়। এবার লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে দিল্লি সুলতানটা পতন হলো, তার মেন কারণগুলো কি কি ছিল। মেন কারণ যদি আমরা দেখি, প্রথম হচ্ছে দুর্বল উত্তরাধিকারী। শেষের দিকে যদি আমরা দেখি সুলতানরা এতটাই অদক্ষ ছিল, এতটাই দুর্বল ছিল, এতটাই ওদের কেন্দ্রীয় শাসনকে ধরে রাখার সমস্যা ছিল, বা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, সামরিক সেই শক্তিটাকে বজায় রাখা, এগুলো কিন্তু ওরা পারছিল না করতে। মানে মেন কথা হচ্ছে, যদি তোমাকে কাউকে ধরো স্কুলের মনিটর বানানো হয়েছে, কিন্তু তুমি সেই জায়গাটা ধরে রাখতে পারছো না, তুমি ক্লাসটাকে চুপ করাতে পারছো না, তো তুমি হয়ে গেলে কি দুর্বল উত্তরাধিকারী। আচ্ছা, এরপর কি হয়, অভ্যন্তরীণ বিদ্রোহ হতে থাকে, হ্যাঁ না। আমরা দেখতে পাচ্ছি যে প্রাদেশিক শাসক যারা রয়েছে বা আমিররা রয়েছে, ওরা নিজেদের মধ্যেই যুদ্ধ করে যাচ্ছে যে কে কি করবে, মানে একটা কেক এসছে, এবার সবাই মিলে মারপিট করে কেকটা কে খাবে, এটা হচ্ছে গল্প। আরে ভাই, ওই কেকটাকে রাখো, আগে তো যেগুলো কাজগুলো আছে সেগুলো করো না, আগে কেকটা খেতে হবে, সেটার উপরে আমাদের ফোকাস। কেন্দ্রের উপরে নিয়ন্ত্রণ কমতে থাকে, অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি হতে থাকে, এই আমিররা নিজেদের নিজেদের প্রফিট দেখছে না সবাই, তো নিজেরা প্রফিট দেখার জন্য কি হচ্ছে, সুলতানের বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে শুরু করছে, ফলে কেন্দ্রীয় ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হতে থাকছে। সামরিক দুর্বলতা তো রয়েছে, নতুন প্রযুক্তি, অস্ত্র এসব কিছু জানছেই না এরা। অর্থনৈতিক দুর্বলতা, অতিরিক্ত কর নিয়ে নিচ্ছে, ফলে কি হচ্ছে, প্রশাসনিক দুর্নীতি হচ্ছে, কৃষি উৎপাদন কম হচ্ছে, রাজকোষ ধীরে 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 মানে শেষ হতে থাকছে, কারণ এরা তো একেবারে রেলাহি ভাবে খরচা করছে। তৈমুরের আক্রমণ হয় 1398-এ, হ্যাঁ না, তৈমুর লং আসে দিল্লি ধ্বংস করতে। এতে কি হয়, রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে, সুলতানি ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, এবং ইব্রাহিম লোদির দুর্বলতার ফলে কি হয় আমাদের, যেটা সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধও হয়, হ্যাঁ না, সাম্রাজ্য দ্রুত শেষ হয়ে যায়। চূড়ান্ত যদি দেখি আমরা, প্রথম পানিপথের যুদ্ধেই কি হয়ে যায়, আমাদের ইব্রাহিম লোধি বাবরের কাছে হেরে গিয়ে আমাদের দিল্লি সুলতানি যে সাম্রাজ্য 320 বছর ধরে চললো, সেটা একেবারে শেষ, খতম খালাস, হ্যাঁ না। ওকে, গুরুত্বপূর্ণ মাস সালগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখো দেওয়া রয়েছে। ইলতুৎমিশের খলিফার স্বীকৃতি, তারপরে দিল্লি সুলতান প্রতিষ্ঠা কবে হলো, খলজি বংশ কবে আসলো, তুগলক বংশ কবে আসলো, সৈয়দ বংশ কবে আসলো, লোদি বংশ কবে আসলো, এবং আমাদের প্রথম পানিপথের যুদ্ধ কবে হলো, সেটা দেখো দিয়ে দিয়েছি এখানে। তাছাড়া যেগুলো আমি বললাম যে কি কি কর রয়েছে সেগুলো মনে রাখবো, তারপরে কি কি প্রশাসন ব্যবস্থায় যে স্টেজগুলো রয়েছে সেগুলো মনে রাখবো, ইকতাদারি ব্যবস্থা মনে রাখবো, এবং হচ্ছে আমাদের এগুলো মনে রাখবো যে আমাদের মা খেলো তুলতুলে সুজি লুচি,
এভাবে আমরা মনে রাখবো। আমরা মোহাম্মদ বিন তুগলক পড়বো, হ্যাঁ না? আমরা ওখান থেকে কুতুবউদ্দিন আইবক পড়বো। তারপরে হচ্ছে আমরা ইব্রাহিম লোদির ব্যাপারে পড়বো। তারপরে হচ্ছে যে নানান ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা, দিল্লি সুলতানের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, হ্যাঁ না? আমাদের কর ব্যবস্থা কেমন ছিল, আমাদের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, আমাদের সরি রাজস্ব ব্যবস্থা বলছি কেন, অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, তারপরে কিভাবে আঞ্চলিক শক্তি বৃদ্ধি পেল সেটার প্রভাব পড়লো, প্রথম পানিপথের যুদ্ধ কিভাবে আমাদেরকে এফেক্ট ফেললো, এবং হচ্ছে দিল্লি সুলতানের পতন কিভাবে হলো, এই সবগুলোই কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখান থেকে কিন্তু এই টাইপেরই কোশ্চেন্স গুলো আসে। তাহলে কি কি বললাম? প্রথম আমরা দেখব দিল্লি সুলতানের কিভাবে শুরু হলো, কোন সময় থেকে শুরু হলো, কে শুরু করলো, কুতুবউদ্দিন আইবক শুরু করলো। কুতুবউদ্দিন আইবক সম্পর্কে আমরা পড়বো। তারপর আমরা ইকতাদারি ব্যবস্থা পড়বো, ইলতুৎমিশ আনলেন। তারপরে ইলতুৎমিশের খলিফার স্বীকৃতিটা পড়বো। তারপরে প্রত্যেকটা বংশের যে যে নামগুলো রয়েছে সেগুলো তো আমাদেরকে পড়তেই হবে, কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে পড়তে হবে। এবং তাদের মধ্যে যদি যে ইম্পর্টেন্ট যদি কোনো, যেমন ধরো তামার মুদ্রা, রূপোর মুদ্রা যেগুলো তৈরি করছে সেগুলোর নামগুলো কি, যেমন টঙ্কা, হ্যাঁ না? তারপরে নানান ধরনের যে করগুলো রয়েছে, যেমন জিজিয়া ব্যবস্থা বলো, বা আমাদের যদি ভূমিকর যেটা রয়েছে সেগুলো যদি আমরা পড়ি, বা খামোশ রয়েছে, এগুলো কি জিনিস সেগুলো আমরা জানবো। তারপরে আমরা দেখবো যে লোদি বংশের তৈমুরের আক্রমণটা কিরকম ভাবে এফেক্ট ফেললো সেটা আমরা দেখবো। এবং আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে পড়বো। এবং আমরা আর কি পড়বো সেটা হচ্ছে দিল্লি সুলতানের প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে তাদের হচ্ছে যে আঞ্চলিক শক্তির প্রভাব, এগুলো আমরা পড়বো। এবং লাস্টলি প্রথম পানিপথের যুদ্ধ কিভাবে তাদেরকে একটা চূড়ান্ত পতনে এনে দেয় সেটা দেখবো। এবং তার সাথে সাথে আমরা দেখবো পুরো যে দিল্লি সুলতানের এই যে 5টা রাজবংশ হয়ে যাওয়ার পরে 1526-এ গিয়ে কেন হারলো, শুধুমাত্র তো পানিপথের যুদ্ধ ছিল না, আরো কিছু কারণ ছিল, সেই কারণগুলো কিন্তু আমরা পড়বো। ঠিক আছে? আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, সবকিছু ভালো লেগেছে। যদি যদি তোমরা এই পুরো চ্যাপ্টারটার একটা মাইন্ড ম্যাপ চাও, যদি তোমাদের দরকার পড়ে, তাহলে সবাই কমেন্ট করবে যে মাইন্ড ম্যাপ। কি লিখবে? মাইন্ড ম্যাপ বলে যদি তোমাদের ভালো মতন কমেন্ট আসে, অনেক 100 জনের বেশি যদি কমেন্ট করে ফেলো, তাহলে কিন্তু আমি মাইন্ড ম্যাপটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? মাইন্ড ম্যাপটা তোমাদের চেষ্টা করবো প্রোভাইড করার জন্য, সেটা যেভাবে হোক, যেখানে খুশি হোক। আশা করি এখনো তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তো হয়নি, কিন্তু আমি সেটা প্রোভাইড করার চেষ্টা করবো, যে অ্যাপেই প্রোভাইড করে দেবো, না হয় মানে ক্লাস নোটসের সাথেই প্রোভাইড করে দেবো তোমাদেরকে। তো খুব সুন্দর করে পড়াশোনা করো। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা বাবাই, টেক কেয়ার। আমার তার আগে সুন্দর করে একটু থ্যাংক ইউ তো বলে দিতে হবে আমার চুটকি মুটকি, এই যে চুটকি, এই যে আমার ছোটা ভীম, আর এদের নামগুলোও তোমরা আশা করি জানো। তো এরকম ভাবেই মিষ্টি মিষ্টি থাকো আমার ছোট্ট ছোট্ট চুটকি গ্যাং এবং আমার ছোটা ভীম গ্যাং। ভালো থাকো, সুস্থ থাকো। যা কিছু যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেটা কোথায় লিখবে, সেটা তোমরা কমেন্টে লিখবে। আর যেটা বললাম যে তোমাদের কোনো রকম এরকম কোনো বন্ধু আছে যে মোহাম্মদ বিন তুগলকের মতন কাজ করেছে আজ পর্যন্ত, যদি থেকে থাকে তার নামটাও এবং সেই ঘটনাটাও আমাকে লিখবে। সেটা কিন্তু আমরা একটা শর্টসে সেটা নিয়ে গল্প করব। ঠিক আছে? চলো টাটা বাবাই, টেক কেয়ার, টাটা।